হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি ম্যাথ 2 এর ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে। তো ইম্পর্টেন্ট কোশ্চেন্স মানে সাজেশান ভাববি না, এটা হচ্ছে কিছু জায়গা যেগুলো একদমই বাদ দেওয়া যাবে না। মানে সব কিছুই কভার করলে তো ওকে, কিন্তু কিছু জনের তো সব সময় সেটা সম্ভব হয় না, ওই কারণে এই জায়গাগুলো ভালো করে করতে হবে। তার পাশাপাশি বাকি জায়গাগুলোও করতে হবে, কিন্তু এই জায়গাগুলোর উপর জোর বেশি দিতে হবে। কারণ হচ্ছে এইগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা। আর অঙ্কের তো একটাই উপায়, প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবি তত তোদের জিনিসটা ভালো বুঝতে পারবি, তত তোরা পরীক্ষার সময় কনফিডেন্সের সাথে অ্যান্সার করতে পারবি। না হলে বড় বড় অঙ্ক যদি প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবি না। তো একটাই উপায়, প্র্যাকটিস। এবার কোন কোন জায়গাগুলো ভালো করে করবি সেই জায়গাগুলো আমি বলে দিচ্ছি, কিন্তু এমন নয় যে তোদের পেপারটা এর মধ্যে থেকেই আসবে। এটা কিন্তু সাজেশান নয়, ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, এগুলো বাদ দেওয়া যাবে না। তো প্রথম হচ্ছে ডবল ইন্টিগ্রাল। আর এখানে যা যা টপিক লেখা আছে এগুলো সব প্রবলেম করতে হবে, কারণ অঙ্কের তো আর অন্যরকম থিওরি আসে না, প্রবলেমই আসে। তো ডবল ইন্টিগ্রাল, ট্রিপল ইন্টিগ্রাল, তারপর হচ্ছে লাইন ইন্টিগ্রাল অ্যান্ড সারফেস ইন্টিগ্রাল। এবার লাইন ইন্টিগ্রাল সারফেস ইন্টিগ্রালের জায়গায় অনেক সময় স্টোকস থিওরেম লেখা থাকে, তো ওটা এটাই বোঝায়। তারপর হচ্ছে ডাইভারজেন্স থিওরেম। তো ডাইভারজেন্স থিওরেমও ওরকমই ওরিয়েন্টেড জিনিস, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে এমডিএক্স প্লাস এনডিওয়াই ইকুয়াল টু 0 এরকম টাইপের। এবার এমআরএনের জায়গায় এক্সের একটা ফাংশান থাকতে পারে, এখানে ওয়াইয়ের ফাংশান থাকলো আর এখানে এক্সের ফাংশান থাকলো। তো এরকম টাইপের ইকুয়েশান দিয়ে সলিউশন করতে বলতে পারে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের রুল 1, 2, 3, 5। আর আরেকটা যেটা বলা সেটা আমি বলবই, যেটা হচ্ছে নোট টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করা আছে। ওখানে বইতে রুল 1, 2 এই চ্যাপ্টারটা যাবি, ডিফারেনশিয়াল ইকুয়েশনে যখন দেখবি বইতে সুন্দর করে কন্টেন্ট করে দেওয়া আছে, ওখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে আন্ডারে রুল 1, 2, 3, 5 এইগুলো ভালো করে দেখবি। আর এই রিলেটেড প্রবলেম দেখবি বইতে, মানে যে ড্রাইভটা দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে, ওখানে বইতে সুন্দর করে দাগ দেওয়া আছে, অর্গানাইজারে দাগ দেওয়া আছে মেন ইয়ারের কোশ্চেনগুলো। তারপর লাস্ট 2 ইয়ার্সের পেপারে ইম্পর্টেন্ট দাগ দেওয়া আছে যেগুলো একদম হুবহু রিপিট হতে পারে। তারপর হচ্ছে লিনিয়ার অ্যান্ড বার্নৌলিস ইকুয়েশান। বার্নৌলিস ইকুয়েশানটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশান সলভেবল ফর পি অ্যান্ড ওয়াই। দেখবি বইতে কন্টেন্টেই দেখতে পাবি এরকম একটা চ্যাপ্টার আছে যেখানে সলভেবল ফর পি ওয়াই এক্স লেখা আছে, ওখান থেকে শুধু পি আর ওয়াইটা ভালো করে করবি। আর এই যে প্রবলেমটা লেখা আছে এটা সলভেবল ফর এক্স, তো এক্স থেকে এই প্রবলেমটা ভালো করে করবি। তারপর হচ্ছে ডি অপারেটর মেথড। ডি অপারেটর মেথডে এরকম টাইপের প্রবলেম, এরকম টাইপের প্রবলেম এবং এরকম টাইপের প্রবলেম, এই 3 ধরনের টাইপের প্রবলেমগুলো করবি। এমন নয় যে শুধু এইটাই করে চলে যাবি, এরকম টাইপের এই 3 ধরনের টাইপের প্রবলেম করবি। বইতে সুন্দর করে দাগ দেওয়া আছে মেন প্রবলেমগুলো, ওখান থেকে প্র্যাকটিস করবি যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো। তারপর অর্গানাইজারটা একবার দেখে নিবি, ম্যাক্সিমামই কমন পাবি। আর 2 ইয়ারের কোশ্চেনও দাগ দেওয়া আছে, ওইগুলো একবার দেখে নিবি করতে পারছিস কিনা। আর তারপর হচ্ছে কচি অয়লার ইকুয়েশান, তারপর হচ্ছে রোড্রিগুস ফর্মুলার প্রুফ। এটা মেনলি জে দিয়ে একটা টার্ম থাকে, চিনতে পারবি, জে মাইনাস হাফ এক্স, জে 4x, এরকম টাইপের একটা চ্যাপ্টার আছে। এখানে এই ফর্মুলা উল্লেখ করে দেওয়া আছে, কন্টেন্টে সব সুন্দর করে লেখা আছে। আর এছাড়া বইতে তো সুন্দর করে দাগ দেওয়াই আছে, যখন প্র্যাকটিস করবি এই লেখাগুলো সব দেখতে পাবি। ওর একটা প্রুফ হয়, ওই প্রুফটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা পিএনএক্স বলে একটা সামথিং থাকে, ওইটা খুব ইম্পর্ট্যান্ট। আর ওর প্রবলেমস আর সাম অ্যাডিশনাল প্রুফ, কিছু অ্যাডিশনাল প্রুফও দাগ দেওয়া আছে। তারপর হচ্ছে বেসেলস ইকুয়েশন, খুবই ইম্পর্ট্যান্ট, আগেরটাও খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব ইম্পর্ট্যান্ট।
এখানেই মেনলি জে দিয়ে টার্মটা থাকে, ওখানে বলা ভুল হয়ে গেছে, সরি। জে দিয়ে টার্মটা এখানে থাকে, জে মাইনাস হাফ এক্স। তারপর এখানে প্রবলেমগুলো লেখাও আছে যে জে ফোর এক্স ইন টার্মস অফ জে জিরো অ্যান্ড জে ওয়ান, জে মাইনাস হাফ এক্স, জে হাফ এক্স। এই প্রবলেম দুটো খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বাকি যে প্রুফগুলো দাগ দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করবি। তারপর হচ্ছে লিমিট এক্সিস্টিং প্রবলেম, মানে একটা কোনো ইকুয়েশান দিয়ে দিল, ওপরে জেডের টার্ম থাকবে, নিচে জেডের টার্ম থাকবে, নিউমিনেটর ডিনোমিনেটরে, নিয়ে জিজ্ঞেস করবে যে এই লিমিটটা এক্সিস্ট করে কি করে না। এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর কন্টিনিউটি থাকে, যে একটা ফাংশন দেওয়া থাকবে, নিয়ে বলবে এটা কি কন্টিনিউয়াস, এরকম একটা প্রবলেম থাকতে পারে। এরপরের কিছু প্রবলেম থাকতে পারে, সেগুলো দেখে নিই। তারপর হচ্ছে কচি-রাইম্যান ইকুয়েশনস অ্যান্ড শো এফ জেড ইজ অ্যানালাইটিক ফাংশন টাইপ প্রবলেম। কোনোটাই জেড এফ জেডের ইকুয়েশন দিয়ে দেবে, নিয়ে বলবে অ্যানালাইটিক ফাংশন কিনে দেখাও। আর কচি-রাইম্যান ইকুয়েশনস, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর মিললে-থমসন মেথড, এখান থেকে হারমোনিক ফাংশন রিলেটেড প্রবলেম খুব ইম্পর্টেন্ট। এছাড়া আরেক ধরনের প্রবলেম আসে, যেটা হচ্ছে ডিটারমিনেশন অফ অ্যানালাইটিক ফাংশন। অ্যানালাইটিক ফাংশন ডিটারমিনিং করতে বলে। তারপর হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ম্যাপিং, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপর কন্ট্যুর ইন্টিগ্রাল। কন্ট্যুর ইন্টিগ্রাল বেসিক্যালি এই যে এখানে একটা সাইন আমরা দেখতে পাচ্ছি, এটাকে বেসিক্যালি কন্ট্যুর ইন্টিগ্রাল বলে। সি ফর কন্ট্যুর, এটা হচ্ছে ইন্টিগ্রালের সাইন, কন্ট্যুর ইন্টিগ্রাল। তো ওইখানে কচিস থিওরেম প্রবলেমস খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই এফ এন আলফা, এই যে ইকুয়েশানটা আমরা দেখতে পাচ্ছি, এর রিলেটেড প্রবলেমসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টেলর সিরিজ, যেটা হচ্ছে সাইন জেডের খুবই ইম্পর্টেন্ট, সাইন জেডের টেলর সিরিজ। এছাড়া কস জেডও দেয় মাঝে মাঝে, তবে সাইন জেডটাই খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 1/z অ্যাস এ টেলর সিরিজ, এটাও টেলর সিরিজেরই ওরিয়েন্টেড প্রবলেম। তারপর হচ্ছে e⁻z/z-2 হোল কিউব, এটা লরেন্ট সিরিজ আকারে রিপ্রেজেন্ট করো, এটাও আসতে পারে। তবে আগের দুটি খুব ইম্পর্টেন্ট, সাইন জেডটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কচিস রেসিডিউ থিওরেম অ্যান্ড থিওরেম 1। এই যে থিওরেমটা, এটা থিওরেম 2 আর এটা হচ্ছে থিওরেম 1। বুকেতে দুটো থিওরেম দেখতে পাবি, থিওরেম 1, থিওরেম 2। তো এই দুটো থিওরেম ওরিয়েন্টেড প্রবলেমগুলো দেখে নিবি, রেড মার্ক যেগুলো করা আছে। তারপর হচ্ছে ব্রমউইচ কন্ট্যুর। তারপর হচ্ছে ফাইন্ড পোল অফ ফাংশন ফর শর্ট কোশ্চেন, মানে 1 নম্বরে কোশ্চেনে বা 5 নম্বরে কোশ্চেনে হয়তো পার্ট মার্ক কোশ্চেনে দিল, অথবা শর্ট কোশ্চেনে দিতে পারে। কোনো একটা ফাংশন দিয়ে দিল, ওপর ডিনোমিনেটারে আর নিউমিনেটারে জেডের একটা ফাংশন আছে, নিয়ে বললো যে ফাইন্ড পোল অফ দ্য ফাংশন, এরকম প্রবলেম দিতে পারে। তারপর হচ্ছে সিঙ্গুলারিটি রিলেটেড প্রবলেম, এরকম প্রবলেমও দিতে পারে, এটাও খুব ইম্পর্টেন্ট। তো আশা করি বোঝাতে পেরেছি যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, একদমই বাদ দেওয়া যাবে না। বারবার বলছি, এটা সাজেশান নয় যে এইগুলি পড়ে চলে গেলাম, এর মধ্যে থেকেই দেবে। তবে এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এই জায়গাগুলো বাদ দেওয়া যাবে না। সব সিলেবাসটা করার পরেও এই জায়গাগুলো যেন স্ট্রং থাকে। আর যেটা লাস্ট আমি পাথ বলে দিচ্ছি, কিভাবে যতটুকুনি টাইম আছে মেনটেন করবি। ফার্স্ট হচ্ছে বইতে প্রতিটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন রেড মার্ক করে দেওয়া আছে। এবার রেড মার্ক করে দেওয়া আছে, দেখতে পাবি। আমি যে মানে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বললাম, মানে যে পার্টিকুলার ডোমেনগুলো আমি বললাম, সেই ডোমেনগুলো বই থেকে খুলবি। মানে যে ড্রাইভটা দেওয়া থাকবে তোদের টেলিগ্রাম গ্রুপে, সেইটা থেকে বইয়ের পিডিএফটা খুলবি। বইয়ের পিডিএফটা যখন খুলবি, তখন এই যে ডোমেনগুলো আছে, যে ইম্পর্টেন্ট কোশ্চেনের যে ডোমেনগুলো বললাম, এই ডোমেনগুলোতে যাবি, নিয়ে যে প্রবলেমগুলো রেড মার্ক করা আছে, ওই রেড মার্ক করা প্রবলেমগুলোকে ভালো করে প্র্যাকটিস করবি। কারণ অঙ্কের একটাই মূল মন্ত্র প্র্যাকটিস, এই প্র্যাকটিস ছাড়া আর কোনো পথ নেই। যত ভালো করে প্র্যাকটিস করতে পারবি, একদম প্রথম থেকে শেষ অবধি অ্যান্সার মেলানো অবধি, তত ভালোভাবে পরীক্ষায় পারফর্ম করতে পারবি। এক্সারসাইজের প্রবলেম করার দরকার নেই, এক্সাম্পলে যে প্রবলেমগুলো রেড মার্ক করে দেওয়া আছে, ফার্স্ট আগে দেখে নিবি কীভাবে
করছে, তারপর পুরো প্রবলেমটা একদম প্রথম থেকে শেষ অবধি নিজে করবি, অ্যান্সার মেলাবি, তারপর পরের রেড মার্কের অঙ্কে যাবি। যদি দেখিস যে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স ডোমেনগুলো বললাম, ওই ডোমেনের সমস্ত রেড মার্কের অঙ্কগুলো যদি তুই এভাবে করিস, তোরা প্রথম থেকে শেষ অবধি নিজে থেকে করে অ্যান্সার মেলাস প্রতিটা প্রবলেম, যে ডোমেনগুলো বললাম বইতে যাবি, ওই ওরিয়েন্টের যে যে প্রবলেমগুলো রেড মার্ক করে দেওয়া আছে সেইগুলো প্রথম থেকে শেষ অবধি পড়বি অ্যান্সার মেলানো অবধি। যদি দেখিস যে অ্যান্সার মিলে যাচ্ছে, তখন এমনি একটা কনফিডেন্স পাবি যে আমি করতে পারছি। এইভাবে যদি সমস্ত ডোমেনগুলো বই থেকে রেড মার্কের অঙ্কগুলো প্র্যাকটিস করিস, নিয়ে যদি প্রথম থেকে শেষ অবধি করে অ্যান্সার মেলাতে পারিস ওই রেড মার্ক প্রবলেমগুলো, তাহলে দেখবি তোদের 95% সিলেবাস কভার হয়ে গেছে। আর একটা অন্য রকমের কনফিডেন্স পাবি যে যাই প্রবলেম দিক না কেন আমি করতে পারবো। তারপর যে রেড মার্কের অঙ্কগুলো বেঁচে থাকছে সেইগুলো করবি। আগে সাজেশান অনুযায়ী বইয়ের ওই ডোমেনগুলো খুলবি, যেগুলো রেড মার্ক করা আছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবি। কিভাবে করবি আগে দেখে নিবি কীভাবে করছে, নিয়ে প্রথম থেকে শেষ অবধি নিজে থেকে করে অ্যান্সার মেলাবি, তারপর পরে অঙ্কে যাবি। এইভাবে প্রতিটা ডোমেন যদি বই থেকে রেড মার্কের অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যায়, নিজে থেকে যদি প্রথম থেকে শেষ অবধি করে প্রতিটা প্রবলেম মেলাতে পারিস প্রতিটা ডোমেনের বই থেকে যে রেড মার্ক করে দেওয়া আছে, তাহলেই একমাত্র কনফিডেন্স পাবি যে আমাকে যাই অঙ্ক দিক না কেন করতে পারবো। এবার মাঝে মাঝে হয় যে হুবহু প্রবলেম তুলে দেয়, কারণ এই বইটাই সব জায়গায় ফলো করে, যারা কোশ্চেন করে তারাও এই বইটাই ফলো করে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবি হুবহু প্রবলেম তুলে দিয়েছে। যদি প্র্যাকটিস করতে পারিস তাহলে দেখতে পাবি যে, তাহলে বুঝতে পারবি যে এই অঙ্কটা তো আমি বইতেই প্র্যাকটিস করেছি। তো হুবহু অনেক সময় প্রবলেম তুলে দেয়, ম্যাক্সিমাম হুবহুই দেয়। কোনো সময় হয়তো একটু ডিজিট চেঞ্জ করে দিল, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে হুবহু তোলে এবং প্রিভিয়াস ইয়ার থেকে তোলে, কারণ খুব একটা নিজেরা চেঞ্জ করে না। তো যদি চেঞ্জ করেও দেয়, তোরা যদি স্টেপগুলো জানিস তোরা সব অঙ্কই করতে পারবি। তো ওই জন্যই বলা যে এই ডোমেনগুলো বই থেকে খুলে রেড মার্কের অঙ্কগুলো প্র্যাকটিস করবি, একদম প্রথম থেকে শেষ অবধি প্রতিটা অঙ্ক নিজে থেকে করে মেলাবি, নিজে থেকে করে, এবং তবেই কিন্তু কনফিডেন্স পাবি। আর প্রুফ যেগুলো আছে, যত প্রুফ মার্ক করা আছে বইতে, আমি এছাড়া বলেও দিলাম এখানে, ওই প্রুফগুলো কিন্তু প্রথম থেকে শেষ অবধি নিজে থেকে করতে পারছিস কিনা দেখবি। কারণ মনে হতে পারে যে দেখে নিলাম এইভাবে করব, আমি ঠিক মিলিয়ে দেবো, কিন্তু পরীক্ষার সময় দেখবি মিলছে না। তখন কী হবে, চিন্তা হবে যে আমার এটা জানা জিনিস মিলছে না, যদি প্র্যাকটিস করে আসতাম বা তাহলে ভালো হতো। ওই জন্য বলছি যে প্রুফগুলো আগে বুঝে নিবি কীভাবে করেছে, নিয়ে প্রথম থেকে শেষ অবধি করে মেলাবি যে আমি প্রুফ করতে পারলাম। তবেই প্রুফগুলো যদি পরীক্ষায় দেয় খুব কম সময়ে সলভ করতে পারবি। যদি তোদের ভালোভাবে প্রুফগুলো প্র্যাকটিস থাকে, পরীক্ষায় যদি প্রুফটা দেয় সে বড় হোক কি ছোটো হোক কম সময় নামাতে পারবি। তো এইটাই বলা, একটাই হচ্ছে প্র্যাকটিস, সেটা কিভাবে করতে হবে সেটা বলে দিলাম। আর আরেকটা হচ্ছে সেটা সময় অনুযায়ী, একটা তো হচ্ছে যেগুলো রেড মার্ক করা আছে সব প্রবলেম করা, মানে এই যে ডোমেনগুলো আলোচনা করলাম সেই ডোমেনের উপর যা যা রেড মার্কের প্রবলেম আছে সব করতে হবে। এবার অনেক সময় যে টাইমের ব্যাপার থাকে, হয়তো কোনো জায়গায় হয়তো যে আমি এতগুলো করতে পারছি না, তখন এমন কিছু করবি যাতে সব রকম টাইপের করা হয়ে যায়। তবে আমি বলবো যে যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো অন্তত ভালোভাবে প্র্যাকটিস করতে, সেইগুলো যেন না বাদ দিস। তো আশা করি বোঝাতে পেরেছি যে কোন কোন ডোমেনগুলো বলছি আর কিভাবে প্র্যাকটিস করতে বলছি। বেস্ট অফ লাক, বাই বাই।